কি ভাই? তো ভাই আমি শুরুতে আপনাকে আবার ধন্যবাদ দিতে চাই আপনার এই মূল্যবান সময়ের জন্য। আমাদের এই সাক্ষাৎকার হয়তো 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। আমার এই রিসার্চের মেইন টপিকটা হচ্ছে এই জুলাই মুভমেন্ট নিয়ে। তো আমাদের এখানে বেসিক্যালি আমাদের এই কোশ্চেনের 13টা কোশ্চেনের মতো আছে। আপনি চেষ্টা করবেন সংক্ষেপে প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। তো ভাই দয়া করে যদি আপনি একটু নামটা বলতেন। আচ্ছা, আমি শাহরিয়ার সোহাগ, শিক্ষার্থী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সাংবাদিকতা বিভাগ, সেশন 20-21। ভাই, আপনার বয়স কত হতে পারে? আই এম 23। আচ্ছা ভাই, এই জুলাই মুভমেন্টে আসলে আপনার মানে রোলটা আসলে কি হিসেবে ছিল, যে এখানে স্টুডেন্ট লিডার হিসেবে ছিল নাকি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট হিসেবে ছিল ভাই? আচ্ছা, আমি আর কি আমাদের এখানে ফার্স্ট আন্দোলন হয় ঈদের আগেই একবার আন্দোলন হয়। সেই মুহূর্তে আমি দেখতে পাই যে আসলে এখানে আন্দোলনটাকে তারা কোটা সংস্কার না চেয়ে তারা কোটা বাতিল চাচ্ছিল। যে আসলে কোটা 18 সালে যে কোটা পুনর্বহাল হয়েছিল, 18 সালে কিন্তু কোটা পুরোপুরি বাতিল হয়ে সেটা কিন্তু এবার কিন্তু 24 সালে এসে কিন্তু আবার সেটা একদম জাস্ট আবার কিন্তু পুনর্বহাল হয়েছিল। তো এই পুনর্বহাল হয়েছিল, এটার পেছনে কারণ হচ্ছে এটাকে সংস্কার না করে পুরোপুরি বাতিল করার জন্য শেখ হাসিনা যেটা করেছিল নিজের মন মর্জি মতো। তো হুম, এবারও যখন আমি প্রথমের দিকে দেখতে পাই, এটা আর কি 5ই জুন মাসেই প্রথম আর কি জুন মাসের 5 তারিখে যখন আসলে এটা পুনর্বহাল করা হয়, তারপরেই কিছু আন্দোলন হতে দেখা যায় এটা। তো তখন তারা সরাসরি তাদের ব্যানারে ছিল যে আমরা কোটা বাতিল চাই, পুনর্বহাল যেটা করা হয়েছে সেটা পুরোপুরি বাতিল চাচ্ছিলেন তারা। তো সেটা আমার চোখে পড়ে, আমি সেটা তখন তাদেরকে বলার চেষ্টা করি যে এটা আসলে আমরা আহ 18 সালে যদি সংস্কার করতে পারতাম তাহলে 25-24 এসে এটা আবার একদম পুনর্বহাল হওয়ার সুযোগ থাকতো না। তো হুম, 24 সালে এসে আমরা যদি আবার এটা বাতিলই চাই পুরোপুরি ভাবে, তাহলে কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা দেখা যাবে যে এটা একদম বাতিল হয়ে গিয়ে আবার কিন্তু 2-4-5 বছর পরে আবার কিন্তু পুনর্বহাল হয়ে আসবে। তো সেই কারণে আমি শুরুর দিকটাতে বলি যে আমাদের কোটা সংস্কারের দাবি তুলতে হবে। কোটাটাকে একটা নির্দিষ্ট মাত্রায় নামিয়ে নিয়ে আসতে হবে। এটা 56% থেকে এটা 10 to 15% নিয়ে আসতে হবে। এটা ছিল শুরুর দিককার ব্যাপার। তো আমি কোটা আন্দোলনে যুক্ত হই খুবই সাধারণ একজন আন্দোলনকারী হিসেবে। কিন্তু পরবর্তীতে আমি লক্ষ্য করি যে আন্দোলনে আসলে ছাত্রলীগের ব্যাপক প্রভাব। প্রথম দিকে আমি আন্দোলনে যুক্ত হই পহেলা জুলাই। আচ্ছা আচ্ছা। পহেলা জুলাই থেকে প্রথম 7-8 দিন আমি দেখতে পাই যে এখানে ব্যাপক আর কি আন্দোলনটা নেতৃত্বে যারা আছে তারা সকলেই ছাত্রলীগের মদদপুষ্ট আর কি। হুম, তো তারা আন্দোলনটাকে আসলে প্রপার ওয়েতে আসলে ই করছে না আর কি, আর কি ডিরেক্ট করছে না। তো তারপরে আমি প্রথম আর কি 7ই জুলাই আমি এখানকার যে ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি আমাদের আন্দোলনে এসে আমাদের আন্দোলনকে প্রভাবিত করতে চাইলে আমি তার বিরোধিতা করি। এবং সেদিন আহ, আমাদের এখানে মডার্ন মোড় আছে, সেখানে আমাদের প্রধান যিনি আছেন আর কি এখানে ছাত্রলীগের সভাপতি, তিনি আমার প্রতিবাদের পরে সাধারণ শিক্ষার্থীরা সাহস পেয়ে তার বিরোধিতা করে এবং সেদিন তিনি ভুয়া ভুয়া ধ্বনি শুনে আসলে চলে আসেন। হুম, তো 7 তারিখ থেকে এই আন্দোলনে আসলে আমি ওই প্রতিবাদটা করার ফলে আমার একটা আমার আমার বিষয় আমার আমার আন্দোলনে আমার একটা জায়গা তৈরি হয়ে যায়। এটা বাকিরা হয়তো তৈরি করেও দেয়, কারণ আহ ওইভাবে আসলে লিডারশিপের জায়গায় কেউ আসলে আসতে সাহস পাচ্ছিল না। তো হুম, আমি হুম, যখন ওই প্রতিবাদটা করি তো বাকিরা তখন আমাকে পেছন থেকে আসলে পেট্রোনাইজ করতে থাকে। বাকিরা আমাকে সাহস যোগাতে থাকে, সাহস বলতে তারা আমাকে পুশ করতে থাকে যে আপনি একটু নেতৃত্বের জায়গায় হুম, চলে আসুন, বা এরকম একটা ব্যাপার ঘটতে থাকে। তো তারপরে আরো 3-4 দিন চলে যায় এভাবে আন্দোলনের মধ্য দিয়ে ওইভাবেই আগায়, কিন্তু 7 তারিখের পর থেকে আন্দোলনটা অনেকটা আমাদের হাতে চলে আসে। তো আপনি জানেন আমাদের এখানে 11 জুলাই আবু সাইদ ভাইয়ের গায়ে হ্যাঁ হাত হ্যাঁ, তোলে অবশ্যই। এখানকার শহীদ, এখানকার ছাত্রলীগের কিছু আহ আর কি গুন্ডারা। তো সেদিন ওনার উপর হাত তোলার দিন আসলে এই বিষয়টা আমাকে খুব বাজেভাবে আঘাত করে এবং সমস্ত আন্দোলনকারীদের মেরু আর কি সাহসকে আসলে খুবই বাজেভাবে ইফেক্ট করে। তো সেই দিন আমি জরুরি ভিত্তিতে একটা আহ ফেসবুকে আমি একটা দেই, বার্তা পাঠাই যে আসলে এখানকার আপোষকামী যারা আসলে নেতৃত্ব দানকারী আছে তাদের আপোষকামিতা নিয়ে আমাদের প্রশ্ন আছে, তাদেরকে কিন্তু এই আপোষকামিতার জন্য কিন্তু জবাব দিতে হবে। এটা দেওয়ার পরে এটা মুহূর্তে আসলে বেশ সাড়া ফেলে আমাদের ক্যাম্পাসে এবং রংপুরে। তো তারপরে সেদিনই আমি আর আবু সাইদ ভাই মিলে একটা জরুরি মিটিং করি। সেই মিটিংটা হয়
আহ 12 তারিখ, 12 তারিখ সকালের দিকে, 12 তারিখ এক সকাল বিকেলে, সরি, 12 তারিখ বিকেল 3টা, সাড়ে 3টায় মিটিংটা হয়। তো এতদিন দেখা যাচ্ছিল যে এখানে আমাদের আন্দোলনে 200-250 মানুষের বেশি হচ্ছিল না, এবং আন্দোলনটা কেমন হবে, কখন হবে এবং কিভাবে হবে, এটা কোনো ধরনের কোনো প্রপার মিটিং বাদেই আর কি হচ্ছিল। যারা ওই যে ছাত্রলীগের ওদের মন মন মতো আর কি। কিন্তু আমরা সেই 12 তারিখে যে মিটিংটা হয়, জরুরি মিটিং, সেখানে আমরা প্রায়, আমি, আবু সাইদ ভাই আরো আরো কয়েকজন মিলে আমরা সেই মিটিং এই প্রায় আমরা 200 থেকে 250 মানুষকে যুক্ত করতে পারি। এবং সেই মিটিং এ আমরা পরবর্তী সময়ে আন্দোলনকারী কেমন হবে, আমরা সেদিন আমরা এখানকার নতুন করে আমরা সমন্বয়ক প্যানেল ঢেলে সাজাই। সেই আন্দোলনে আমরা এখানকার শুরুর দিকে নেতৃত্বে ছিল জুনিয়ররা, দেখা হুম যাচ্ছিল যে 21-22 সেশনের যারা ছিল তারা। তো পরবর্তীতে আমরা এখানে 19-20 সেশনের আরো কিছু সিনিয়র ভাইকে যুক্ত করি। তারপরে এই নারী নেতৃত্ব ছিলই না, আমরা কিছু নারী নেতৃত্বকে সামনে আনি যাতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পায়। এবং এই 12 তারিখের এই এবং 12 তারিখে আমরা এখানে আমাদের এখানে তার আগের দিন আপনারা জানেন, 11 তারিখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু পুলিশের গুলি চলে এবং ছাত্রলীগের দ্বারা অনেকে আহত হয়। তো সেটার আমরা প্রতিবাদ জানাই এই 12 তারিখে। এবং মূলত বেগম রোকেয়া ইউনিভার্সিটি আন্দোলন শক্তপোক্ত করে আন্দোলন দাঁড়িয়েছে 12 তারিখের পর থেকে। এবং ছাত্রলীগের প্রভাব কমতে শুরু করেছে 7 তারিখের পর থেকে, আমার সেই প্রতিবাদের পর থেকে। তো 12 তারিখের পর, 12 তারিখ আসতে আসতে আন্দোলনটা মূলত আমার এবং আবু সাইদ ভাইয়ের হাতে চলে আসে, বা হুম। আমাদের আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। আমরা এটার নেতৃত্বে চলে আসি 12 তারিখে আসতে আসতে। তো 12 তারিখের পর থেকে আন্দোলনটা খুবই জোরালো ভাবে হয়। 14 তারিখ রাতে, 14 তারিখ দিনে যেটা হয়, আপনি জানেন শেখ হাসিনার সেই কুখ্যাত যেই বক্তব্য, হুম। সেই বক্তব্যের পর থেকে সেদিন রাতে আমি, আবু সাইদ ভাই এবং আরো কয়েকজন মিলে ডাকি, রাত প্রায় 11টার দিকে আমরা একটা বিক্ষোভ মিছিল ডাকি। তো ওই বিক্ষোভ মিছিলে আমরা অবাক অবাক করে দিয়ে আমাদের প্রায় কয়েক হাজার মানুষ, প্রায় 5,000-এর মতো মানুষ রাস্তায় নেমে আসে। এবং সেদিনের পর থেকে তো আহ, আহ, বেশ ভয়াবহ মাত্রায় আন্দোলন রূপ নেয়। এবং 15 তারিখে আমাদের উপর হামলা হয়। 15 তারিখে এখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকার যত আসলে যুবলীগ ছাত্রলীগ যত ছিল, মহানগরের জেলার সকলে এসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান নেয়। এবং 15 তারিখে আমরা আরেকটি গোপন মিটিং করি। সেই মিটিং এ আমরা 16 তারিখের আন্দোলন কেমন হবে, সেই 16 তারিখের আন্দোলনের রূপরেখা আমরা নির্ধারণ করি। এবং তারই ভিত্তিতে, কারণ আমরা 15 তারিখে আমরা কোনো আন্দোলন করতে পারিনি, কারণ এখানে আমাদের চোখের সামনে দিয়ে বস্তায় বস্তায় আসলে রামদা আরো হুম। দেশীয় অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল, আমাদের চোখের সামনে দিয়ে সেগুলো মহড়া দেওয়া হচ্ছিল। তো 15 তারিখে আমরা তাদের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করব, তারা তো অস্ত্র নিয়ে নামবে, আমরা কিভাবে খালি হাতে তাদের সাথে লড়বো, এই নিয়ে আমাদের 15 তারিখের মিটিংটা হয়। এবং আমরা আমাদের আত্মরক্ষার্থে যেটুকু প্রয়োজন সেইটুকুর জন্য আমরা গাছের লাঠি বা অন্যান্য কি কি রাখা যায়, মেয়েদের চোখে, মেয়েদের পকেটে আসলে মরিচের গুঁড়ো রাখতে বলা হয়, এরকম কিছু প্রাইমারি। তারপরে আমরা ওই যে স্টেনলেস স্টিলের কিছু লাঠি পাওয়া যায়, যাতে ছাত্রলীগ যদি আমাদের দিকে যদি কিছু দিয়ে যদি আঘাত করে, কোনো একটা রামদা যদি আঘাত করে, আমরা যাতে সেই স্টিলটা দিয়ে সেটাকে আটকে দিতে পারি। এরকম কিছু সিদ্ধান্ত 15 তারিখে হয়। এবং তারই ভিত্তিতে আমরা 16 তারিখের মিটিং আর কি, যে আন্দোলন সেটা আমরা করতে পারি। এবং 16 তারিখের আন্দোলনের নেতৃত্বে মূলত ছিলাম আসলে আমি, সেই আন্দোলনের আহ্বায়ক। 15 তারিখ 16 তারিখের আন্দোলনটা আমি ডেকেছি, এবং 12 তারিখের পর থেকে অধিকাংশ আন্দোলন আমি এবং আবু সাইদ ভাই পরামর্শ করে আমি সেই আন্দোলনগুলো ডাক দিতাম। জি ভাই, এবং বুঝতে ষোলো পারছি। তারিখে আপনারা জানেন যে ঘটনাটি ঘটে গেল বাংলাদেশের ইতিহাসের একদম উলট পালট। এবং আপনি এখানে আরো কিছু বিষয় হতে পারে যে আপনি যেটা বললেন যে আসলে আমাদের ফান্ডিং কোথা থেকে আসতো। ভাই, তো বেগম রোকেয়া ভাইয়া, ইউনিভার্সিটির ফান্ডিং আমি আমি, আমি যদি আপনাকে জি, একটু এখানে একটু থামাতে চাই, আমার মনে হয় যে এই প্রশ্ন জি, উত্তরগুলো আমার ভাই হচ্ছে পরবর্তী কোনো প্রশ্নে আজকে আসে, হ্যাঁ। তো হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। হ্যাঁ, আমরা হয়তো বা আমরা যদি মানে প্রশ্ন বাই প্রশ্ন আগাই, হয়তো হ্যাঁ এটা হ্যাঁ, শিওর 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 আপনার শিওর। বলতে সুবিধা হবে, জি, বা আমি নেক্সট, হয়তো ভাই কোর একদম তথ্যগুলো তুলে নিয়ে আসতে পারবো আর কি। আপনি ভাই আমাদের নেক্সট হচ্ছে নেক্সট কোশ্চেনে যেতে পারেন। ভাই বি সেকশনের মূলত দুইটা কোশ্চেন আছে। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে জি। এই যে জুলাই আন্দোলনটা হলো, তো এখানে আমি আসলে হুম। আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই আন্দোলনে মানে সব থেকে বড় কারণটা আসলে কি ছিল, বা কোন কোন সমস্যাগুলোর জন্যই মূলত এই যে আন্দোলনটা শুরু হলো, আপনি যদি খুব সংক্ষেপে বলতেন ভাই। আচ্ছা, আহ প্রথমেই যদি আমি বলি, এই আন্দোলনটা আসলে আহ গত এই বছরে তো কুরবানি চলে গেল, এর আগের কুরবানির ঈদে যদি আপনি যান, তখন যদি যান আপনি দেখবেন যে সারা দেশে ব্যাপক অরাজকতা চলছিল।
এবং সেই অরাজকতা মানুষের মনে এতটাই আসলে দানা বেঁধেছিল যে আসলে যে কোনো মুহূর্তে আসলে মানুষজনের রাগ, ক্ষোভ ফেটে পড়বে, এটা এরকম একটা আহ আর কি এরকম একটা আশঙ্কা আমরা করছিলাম। আমি ব্যক্তিগতভাবে, এটা আমার কথা বলছি, আমরা আশঙ্কা জি, বুঝতে পেরেছি। করছিলাম। তো এরকম একটা একের পর এক এরকম আমাদের যে রাজনীতিবিদরা ছিলেন আওয়ামী লীগের, তাদের একের পর এক আহ, অযৌক্তিক আর কি যুক্তিহীন কথাবার্তা, যা মানুষকে ক্রমে আর কি আহ, আর কি খেপিয়ে তুলছিল আর কি। হুম হুম হুম। তো এরকম একটি পরিস্থিতি আপনি চলে আসে যে আসলে যেই ভারত আমাদেরকে আমাদের প্রাপ্য পানিটুকু দিচ্ছে না, আমরা সেই ভারতকে আমাদের দেশের মধ্য দিয়ে আমাদের নিজস্ব নিরাপত্তাকে আসলে তোয়াক্কা না করে তাদেরকে আমরা করিডোর বা তাদেরকে আমরা ট্রানজিট দিতে যাচ্ছি, এবং সেটাও একদম নামমাত্র মূল্যে বা নামমাত্র একটা বিনিময়ে। তো এই ট্রানজিট ইস্যুটা আসলে মূলত আসলে মানুষকে ব্যাপকভাবে খেপিয়ে তোলে এবং মানুষের ক্ষোভ ফেটে পড়তে শুরু করে। তো যেই যখন আর কি এই ট্রানজিট ইস্যু নিয়েই মানুষ আন্দোলনে নামবে, ঠিক সেই মুহূর্তে এই ট্রানজিট ইস্যুটাকে আসলে একটু ট্রানজিট ইস্যুটাকে একটু আর কি ধরেন যে ধামাচাপা দেওয়ার জন্যেই আমি যতটুকু আমার যতটুকু অবজারভেশন, কোটা ইস্যুটাকে সামনে নিয়ে আসা হয়। কারণ হুম এই কোটা ইস্যুটা সামনে আসার কিন্তু কোনো কিন্তু কারণ ছিল না, কারণ এই কোটা ইস্যুটা কিন্তু সেই 18তেই কিন্তু এটার একটা রফা দফা হয়ে গেছে। হুম। তো হঠাৎ করে কোটা ইস্যুটাকে কেন সামনে নিয়ে আসা হবে, এটার কারণ আমি খুঁজতে গিয়ে যেটা পেয়েছি যে আসলে ট্রানজিট ইস্যুটা থেকে মানুষের মনোযোগ সরানোর জন্য এটা একটা কারণ হতে পারে। তো জি। সেই ট্রানজিট ইস্যুটা থেকে যখন দৃষ্টি সরানোর জন্য এই কোটা ইস্যুটাকে সামনে আনা হলো, তবে ওই যে মানুষের মধ্যে যে ক্ষোভটুকু ছিল, এই হুম কোটা হোক বা ট্রানজিট হোক, সেই ক্ষোভটুকু কিন্তু রয়ে গেল। সেই সেই ক্ষোভটুকুই আসলে পুঞ্জীভূত হতে শুরু করলো, এবং আপনি জানেন যে কোনো আন্দোলনই আলটিমেটলি আসলে শিক্ষার্থীদের ছাড়া গণ আন্দোলনে রূপান্তরিত হয় না। তো ট্রানজিট ইস্যুটা নিয়ে আসলে জনমত সবার একটা কমন ইস্যু ছিল, সবাই রাস্তায় নামতো। কিন্তু কোটা ইস্যুটা হলো কেমন, কোটা ইস্যুটা হয়ে গেল একদম তরুণদের স্বার্থের সাথে পরিপন্থী। সেই জন্য সরাসরি শিক্ষার্থীরা যখন রাস্তায় নেমে গেল, এটা ক্রমে এটা আরো বড় আন্দোলনের রূপ নেওয়ার মতো যত আসলে শর্ত ছিল এটা পূরণ করে ফেললো, এবং ধীরে 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 কিন্তু এই কোটা ইস্যুটার মধ্য দিয়েই আলটিমেটলি সকলের রাগ, ক্ষোভ এবং সামনে চলে আসলো। এবং আলটিমেটলি দিন শেষে যে আসলে ওই যে শেখ হাসিনার সেই ঐতিহাসিক ভুল বলেন বা ঐতিহাসিক সেই কুখ্যাত সেই ডায়লগ যেটা বলেন, সেটার মাধ্যমে কিন্তু আসলে সব জনগণ সকল মানুষ কিন্তু রাস্তায় নেমে আসলো। আর 16 তারিখে যা ঘটে গেল এটার মাধ্যমে তো এটা একদম গণ আন্দোলন রূপান্তরিত হলো। জি। এ ভাই, আমার মনে হয় এই উত্তরটা খুঁজে পেয়েছি। তবে ভাই আমার পরবর্তী কোশ্চেনটা হচ্ছে, যেহেতু আমরা এখানে আপনার দৃষ্টিকোণ থেকে বেশ কিছু আমরা কারণ দেখলাম, তো এখন আমার প্রশ্নটা হচ্ছে, এই যে এই কারণগুলা বা এই সাধারণ মানুষ শিক্ষার্থীদের যে দাবিগুলা, তো এই যে এই আন্দোলনের সময় আপনারা এই দাবিগুলো কিভাবে সাধারণ মানুষদের কাছে পৌঁছে দিয়েছিলেন, বা কিভাবে বা এই সাধারণ মানুষগুলা এই দাবিগুলো মানে জানতে পেরে তারা নিজেকে প্রভাবিত করছিল বা এই আন্দোলনে আগে চলে আসছিল? খুব সংক্ষেপে যদি বলতেন ভাই। আচ্ছা, এখানে দাবিগুলো যেটা ছিল, আমরা তো আসলে কোটা ইস্যুটাকে নিয়ে আন্দোলন শুরু করেছি। হুম তো এখানে কোটা কেন, আসলে ব্যাপার হচ্ছে যে মুক্তিযোদ্ধারা কেন, প্রথমত আমি যে আমার কথা আমার মনে পড়ে 2 তারিখে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম সাংবাদিকদের। হুম সেখানে আমি আমাদের সংবিধানের কয়েকটি ধারা আছে, যে ধারাতে আসলে বলা আছে যে আসলে দেশের সকল নাগরিকদের আর কি আমাদের সমাজে তো বিভিন্ন ধরনের নাগরিক থাকে। আহ আর কি উচ্চ মধ্যম মধ্যবিত্ত, আর উচ্চবিত্ত এবং এই নিম্নবিত্ত, একদম নিম্ন মধ্যবিত্ত থাকে। তো এই যে শ্রেণীর মধ্যে এত এত বিভেদ, বা একদম যারা একদম খুবই নিম্ন স্তরের নাগরিক যারা, তাদেরকে আপার স্কেলে বা আপার লেভেলে আনার জন্য, বা তাদেরকে একদম দারিদ্র্য সীমা থেকে একটু উপরে আনার জন্য আহ আমাদের সংবিধানে কিন্তু আসলে আহ কোটা রাখার কিন্তু বিধান আছে। হ্যাঁ, কোটা রাখার বিধান আছে। কিন্তু সেই কোটা আহ অতক্ষণ পর্যন্ত আসলে ভ্যালিড বা প্রযোজ্য হবে যতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ আর কি ওই শ্রেণীটাকে বা ওই এই যে টার্গেট পিপলটাকে ওই ওই স্তর থেকে উপর স্তরে আনতে প্রয়োজন হয়। তাদের যদি আনার জন্য এই কোটাটা যদি 5 বছরের জন্য দরকার হয়, 5 বছর ওই কোটাটা প্রযোজ্য থাকবে। 10 বছরের জন্য প্রযোজ্য হয়, 10 বছরের জন্য প্রযোজ্য থাকবে। কিন্তু এটা কাল কাল ধরে আর কি, কালের পর কাল ধরে চলতে পারে না।
হুম এটা হচ্ছে কোটার একটা বেসিক জায়গা। তো এখন মুক্তিযোদ্ধা কোটা যেটা দেওয়া হয়েছে, মুক্তিযোদ্ধা কোটা দেওয়ার বেসিক কারণ ছিল মুক্তিযুদ্ধের সময় কিন্তু আলটিমেটলি ওই সময় কিন্তু পরীক্ষা হতে পারেনি, অনেকে পরীক্ষা দিতে পারেনি। তখন কিন্তু গণ অটো পাস দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু আলটিমেটলি যারা যুদ্ধের জন্য লড়েছিল, এরকম অনেকের অনেক ক্ষতি হয়েছিল সেই মুহূর্তে। সেই ক্ষতিটুকু থেকে মুক্তিযোদ্ধাদের এবং অন্যান্যদের আসলে খানিকটা আর কি উপরে তুলে আনার জন্য ওই সময় কিন্তু মুক্তিযোদ্ধা কোটাটা দেওয়া হয়। এটা শুধুমাত্র মুক্তিযোদ্ধাদেরই জন্য। হুম এই মুক্তিযোদ্ধা কোটা কোনোভাবেই কিন্তু, এটা কিন্তু মুক্তিযোদ্ধাদের সন্তান সন্ততি নাতিদের পর্যন্ত কিন্তু প্রলম্বিত হওয়ার কোনো সুযোগ ছিল না, বা হুম। সেরকম কোনো বিধান ছিল না, এবং সেটা হওয়ারও কোনো কারণ ছিল না। কারণ এটা আর কি ওই বিধানের সাথে, কোটার বিধানের সাথে কিন্তু এটা আহ সাংঘর্ষিক হয়। তো জি ভাই। পরবর্তীতে গিয়ে যখন তারপরেও আমরা আসলে আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের একটা যেহেতু সফট কর্নার ছিল, এটা তাদের সন্তান পর্যন্ত এটা আমরা মেনে নিয়েছি, বা সরকার বহাল রেখেছে, নাতিদের পর্যন্ত বহাল রেখেছে যে তাদের মধ্যে সেই মুক্তিযোদ্ধাদের রক্ত প্রবাহিত হয়। কিন্তু এই মাত্রাটা 5% ফেয়ার এনাফ, 10% মেনে নেওয়া যায়, কিন্তু 30% এটা কখনোই মেনে নেওয়ার মতো কোনো পার্সেন্টেজ না। তো ওই একটা জায়গাতেই আলটিমেটলি আসলে বা এই প্রশ্নটি বারবার সামনে উঠে আসে যে কেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই বাংলাদেশে যত আর কি মুক্তিযোদ্ধা ছিল, আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা ছিল, 60,000 মুক্তিযোদ্ধা, তাদের মধ্যে নাকি একটা বড় সংখ্যক মুক্তিযোদ্ধা ছিল ভুয়া মুক্তিযোদ্ধা, এটা প্রমাণিত। তো সেই ভুয়া মুক্তিযোদ্ধারাও যদি এই যে মুক্তিযোদ্ধাদের যোদ্ধারাও যদি এভাবে যদি সুবিধা পেয়ে যেতে থাকে, তারা যদি সরকারি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এইভাবে ভুয়া একটা পদ্ধতি তারা তারা ওখানে চলে আসে, তাহলে তো পুরো জাতির ব্যবস্থাটা ভেঙে পড়বে। তো এরকম বিভিন্ন বিষয় ছিল। এছাড়াও আরো অনেকগুলো মাধ্যম, আপনি যেটা মূল প্রশ্নে আসি, যে আসলে কিভাবে এগুলো আমরা এই বিষয়গুলো মানুষের কাছে ছড়িয়ে দিয়েছি। আমরা হ্যাঁ। এইভাবেই আসলে বিভিন্ন সংবিধান বলেন, ইতিহাস বলেন, আমাদের যুক্তি বলেন, এই যুক্তিগুলো আমরা ফেসবুকে লেখালেখির মধ্য দিয়ে, তারপর সাংবাদিকদের ইন্টারভিউয়ে, তারপর অনেক সময় বক্তব্য, সেমিনারে আমরা এগুলো মানুষের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। ছোট ছোট করে ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করেছি, এবং সাধারণ মানুষ এগুলো খুবই স্বতঃস্ফূর্ত ভাবে বোঝার চেষ্টা করেছেন এবং সেগুলো গ্রহণ করার চেষ্টা করেছেন। এইভাবে আসলে দিনে 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 ধীরে ধীরে আসলে জনমতটি তৈরি হয়েছে আর কি। জি জি। ভাই। তো আমরা এখন আমাদের পরবর্তী সি সেকশনে যাব। এখানে মূলত দুইটা কোশ্চেন রয়েছে। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে মূলত আপনি আমাদেরকে বলবেন যে এই জুলাই আন্দোলনে যেখানে আসলে ছাত্ররা কি এমন কোনো স্লোগান বা প্রতীক বা ইতিহাসের কোনো উদাহরণকে তারা ব্যবহার করে এই নিজেদের মধ্যে যে ঐক্য সেটাকে ধরে রাখতে পেরেছে কিনা, বা এখানে বিশেষ কোনো কি স্লোগান কি কাজে লেগেছে, বা প্রতীক হতে পারে এটা, বা ইতিহাসের কোনো এমন কোনো কিছু উদাহরণ হতে পারে যেগুলা এই আন্দোলনকে অনেক বেশি আর কি ইনফ্লুয়েন্স করছে। এই বিষয়টা প্রথমত আমরা দেখি শুরুর দিককার যেই স্লোগানগুলো ছিল, আপনি তো অবশ্যই জানেন যে কোটা না মেধা, হুম এরকম হুম হুম একটা হুম। স্লোগান আমাদের সামনে চলে আসে। তারপরেও বঙ্গবন্ধুকে নিয়ে, বঙ্গবন্ধুর পুরো শাসনামল নিয়ে অনেক আহ, ধরেন যে সমালোচনা থাকলেও, 72 থেকে 75-এ তার আহ, ভূমিকা নিয়ে সমালোচনা থাকলেও, আলটিমেটলি তার একাত্তরের অন্যতম সর্বাধিনায়ক তো তিনি। এবং হুম তার হুম। পুরো যে জার্নিটা, তো সেটা বাংলাদেশের সার্বিক আহ, অস্তিত্বের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় তিনি ছিলেন। তো এই 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 জায়গা থেকে আরেকটা বক্তব্য, স্লোগান দিতে দেখা দেখা গেছে, আমরাও দিয়েছি, সেটা সেটা হচ্ছে বঙ্গবন্ধুর বাংলায় হুম হুম। বৈষম্যের ঠাঁই নাই। তো এরকম করে শুরুর দিকে আমরা এরকম কিছু স্লোগানস আমরা দিয়ে আমরা আর কি আন্দোলন শুরু করি আর কি। এবং তারপরে তো আপনি জানেন ধীরে 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 14 তারিখের পরে তো সেই সার্বজনীন যে স্লোগান তৈরি হয়ে যায়, যে আসলে কে, তুই কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। হুম তো হুম। এই এই আন্দোলন, এই আন্দোলনের আসলে সবচেয়ে বড় আসলে ব্রেকিং পয়েন্ট, যে আসলে ধরেন যে একদম ওই যে স্টেরিওটাইপটা ভেঙে দিয়েছে যেদিন আসলে, যে সেটাই হচ্ছে এই যে তুই কে আমি কে, রাজাকার রাজাকার। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। কি ব্যাপারটা এমন হয়েছে যে আসলে বিগত ফ্যাসিস্ট রেজিমে যে আসলে সরকারের সমালোচনা করেছে, যৌক্তিক সমালোচনা করেছে, তাকে হয় রাজাকার, না হয় দেশদ্রোহী, বা কোনো একটা কিছু একটা তকমা লাগিয়ে দিয়ে তাকে কিন্তু আসলে চুপ করিয়ে দেওয়া হয়েছে। তো এই আন্দোলনটাকেও যখন আসলে, আন্দোলনকারীদেরও যখন আসলে রাজাকার বলে থামিয়ে দেওয়ার বা আঘাত করার চেষ্টা করা হলো,
তখন কিন্তু এটা কিন্তু আসলে কাজে লাগেনি। কিন্তু যখন শেখ হাসিনা এই বক্তব্যটি দেয় দুপুর 2টোর দিকে বা এরকম সময়ের দিকে, আমি এই বক্তব্যটি শোনার পরে রীতিমতো ভেঙে পড়েছিলাম। আমার চোখ দিয়ে রীতিমতো পানি পড়েছিল যে আসলে আমাদের কিভাবে গণহারে আসলে রাজাকার বলতে পারে। আমি প্রায় সন্ধ্যা পর্যন্ত আসলে একদম মরার মতো আর কি আমি বিছানায় পড়েছিলাম এটার পর থেকে। তো তারপরে একটা পর্যায়ে গিয়ে আসলে আমার মধ্যে আবার পুনরায় আসলে সেই জাগরণটা তৈরি হয়। এবং পরবর্তীতে গিয়ে আসলে আমি এই ক্ষোভটা আমার মধ্যে থেকে অর্গানিক্যালি চলে আসে যে তুই কে আমি কে, আসলে রাজাকার রাজাকার এটা আসলে একদম গণমানুষের এবং সবার একটা, আমরা ওই ভেঙে দিলাম আসলে ওই জায়গাটা যে আসলে কেউ কথা বললে সবাইকে রাজাকার বানিয়ে ফেলাটা এটা আসলে কোনো পদ্ধতি হতে পারে না। তো এই বুঝতে এই পারছি। মূলত কয়েকটা স্লোগান আর কি যেগুলো আসলে খুবই মানুষকে প্রভাবিত করেছিল শুরুর দিকে। ওই যে কোটা না মেধা, এটা একটা, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তাছাড়া একটু শুধু বঙ্গবন্ধু না, আরো অনেকের নামই এখানে তুলে আনা হতো। আরো যারা বিখ্যাত মানুষ যারা আছে তাদের নামও এখানে বলা হতো। আহ, তো এবং ফাইনালি এই যে তুই কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এবং আরো কিছু স্লোগানের কথা আমি বলতে পারি। ঠাকুরগাঁয়ে একটা স্লোগান খুবই জোরে সোরে সামনে এসেছিল, সেটা হচ্ছে কে এসেছে কে এসেছে, পুলিশ এসেছে পুলিশ এসেছে, এরকম একটা স্লোগান আমরা শুনতে পেয়েছিলাম, আপনি হয়তো শুনেছিলেন। হ্যাঁ, শুনেছি। আহ তো এই এই স্লোগানগুলো আমাদের উদ্দীপ্ত করেছিল। জি। আচ্ছা, বুঝতে পারছি ভাই। তো আমার ভাই পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে এই আন্দোলনে আসলে মূল যে নেতারা আসলে এরা কারা ছিলেন এবং তারা কিভাবে নেতা হয়ে এই আন্দোলনে আসলে বের হয়ে আসলেন, এই বিষয়ে যদি খুব সংক্ষেপে বলেন আর কি। এই আন্দোলনের মূল যে লিডার তারা কারা, বা তারা কিভাবে বা এই লিডার হয়ে এই আন্দোলনের মধ্যে আর কি চলে আসলেন, বা এমনও স্টুডেন্ট আছে বা এখানে লিডার আছে আমরা তো তাদেরকে চিনতাম না, বা তারা তো মানে ভবিষ্যতে এই ধরনের আন্দোলনে যে মানে লিডার হিসেবে লিড দিবে এটা আমাদের হয়তো চিন্তার বাইরেও ছিল না। তো হঠাৎ করে এই আন্দোলনে তারা কিভাবে মানে নেতায় পরিণত হলেন আর কি, বা তারা কিভাবে বা উঠে আসলেন এই আন্দোলনের নেতা হিসেবে। জি, আমি ধন্যবাদ। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিষয় হচ্ছে আহ, নেতার সাথে কিন্তু ওতপ্রোতভাবে একটা শব্দ কিন্তু যুক্ত, সেটা হচ্ছে নেতৃত্ব। হুম, লিডারশিপের যে গুণটা, হ্যাঁ, হুম, সেটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এবং এই লিডারশিপের বিষয়টা অবশ্যই এখানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে সেই লিডারশিপটা ছিল। তাদের সেই লিডারশিপের মধ্যেও আবার অনেকগুলো গুণ থাকে, যেমন হচ্ছে আহ বাগ্মিতা, বলার যোগ্যতা বা কথা বলতে পারা, পাবলিক স্পিকিং দিতে পারা, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারা, বিশাল জনবলকে গাইড করতে পারা। তো হুম, এখন আমরা যদি একটু রাফলি দেখার চেষ্টা করি বা একটা আর কি ওভারঅল দেখার চেষ্টা করি যে আসলে কারা এখানে আসলে নেতৃত্বের জায়গাটা নেতৃত্ব দিয়েছে, আমরা একটু একটা উদাহরণ টেনেই বলি। হুম, হুম, সারা দেশে যারা নেতৃত্ব দিয়েছে, আমরা যদি ঢাকার উদাহরণ দিয়ে বলি বা সারা দেশের উদাহরণ দিয়ে বলি, নাহিদ আসিফ, সার্জিস, হাসনাত, বা আক্তার ভাই, বা নাসিরউদ্দিন পাটোয়ারি, বা আরো যারা আছে, এনারা কেউই কিন্তু খুবই আর কি একদম অরাজনৈতিক কেউ কোনো মানুষ নয়। হুম, হুম। এনাদের প্রত্যেকেরই কিন্তু একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল। তারা বিভিন্ন ভাবে বিভিন্ন পন্থার ছাত্র রাজনীতিতে, ছাত্রদের অধিকার ভিত্তিক রাজনীতিতে তারা কিন্তু যুক্ত ছিলেন, বা এটাকে যদি রাজনীতি নাও বলি, ছাত্রদের অধিকার ভিত্তিক অ্যাক্টিভিটিতে তারা কিন্তু যুক্ত ছিলেন। নাসিরুদ্দিন পাটোয়ারি, আক্তার, এনারা কিন্তু 18 সালের কিন্তু ওই যে ওখানে যে কোটা সংস্কার আন্দোলন ছিল সেটা কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। হ্যাঁ। হুম, তো আমার যেটা অবজারভেশন, এবং আমি নিজেকে দিয়েই বলি, এখানে আমি আহ, প্রথমত বিষয় হচ্ছে আমি প্রথম আলো বন্ধু সভা করতাম, সেখানকার সাধারণ সম্পাদক ছিলাম যেই মুহূর্তে আমি এই আন্দোলনটা শুরু করি। হুম, আমি সেই জায়গা থেকে আমি একটা আহ, বড় অংশকে আসলে নিয়ন্ত্রণ করতে পারার যে আসলে নেতৃত্ব গুণ যেটা দরকার, সেটা খানিকটা হলেও আমার মধ্যে ছিল, সেটা চর্চাটা আমার মধ্যে ছিল। এবং আচ্ছা, এছাড়াও আরো যাদের আমি দেখেছি এখানে নেতৃত্ব দিতে পারা, যে নেতৃত্বটা দিয়েছে, তারাও বিভিন্নভাবে বিভিন্ন আহ সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিলেন। তারা একেবারে আসলে এখানে সবচেয়ে বড় কথা, তারা সাংগঠনিক মানুষ ছিলেন। সাংগঠনিক মানুষগুলো এখানে উঠে এসেছে। এবং এর বাইরেও আমার কিছু পলিটিক্যাল বোঝাপড়া ছিল, আমার পলিটিক্যাল কিছু পড়াশোনা ছিল, আমার পলিটিক্যাল কিছু অ্যাফিলিয়েশন ছিল, আমি ব্যক্তিগত আমার কথা বলছি, যেগুলো আমাকে আসলে পরিস্থিতিটাকে খুব সহজে বোঝার, পরিস্থিতিটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা ধরার, বা সেটাও বোঝার একটা আহ দূরদর্শিতা হয়তো আমাকে প্রদান করেছিল আসলে এই পড়াশোনা, এই অ্যাফিলিয়েশন।
জি ভাইয়া, বুঝতে তো পেরেছি ভাই। আলটিমেটলি আমি যদি বলি সারা, জি জি। আমাদের ভাই এই সেশনের আর 6 মিনিটের মতো আছে আমি দেখতে পারলাম। তো আমি মনে করি যে হুম, আপনার এই উত্তরগুলো আমার এই প্রশ্নের জন্য আর কি যথেষ্ট ছিল। তো আমরা পরবর্তী সেশনে চলে যাই, মানে 4 নম্বর সেশনে। এখানে মূলত দুইটা হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন আছে। তো ভাই আমি তো বললাম যে আমাদের এই জি। সেশনটা 6 মিনিটের মতো আছে, আর মোটামুটি আমাদের সব মিলে হুম হুম, 5টা কোশ্চেনের মতো আছে। আমরা আশা করি, এবং আপনার আচ্ছা উত্তর হয়তো এই 5-6 মিনিটের মধ্যেই শেষ হবে। তো ভাই আমি যদি আচ্ছা পরবর্তী আচ্ছা কোশ্চেনটা আচ্ছা, করি, যে হচ্ছে এই জি। আন্দোলনের যে ফান্ড গুলো আমরা দেখেছিলাম যে প্রতিদিন আন্দোলনের সময় একটা খরচ হতো। তো আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে এই আন্দোলনের টাকাগুলো আসলে কোথা থেকে এসেছিল, বা এই কোনো রাজনৈতিক দল বা প্রাক্তন ছাত্র বা সাধারণ মানুষ সাহায্য করেছিল কিনা, এই বিষয়ে যদি খুব সংক্ষেপে বলতেন। আচ্ছা, আমি আমি মূলত কথা বলবো, আমি যেটা জানি, যেটা অবজার্ভ করেছি, সেটা আমি সারা দেশের পরিস্থিতি নিয়ে পরে শুনতে পেয়েছি, সেটা আমি সেদিকে আমি যাব না। বিষয় হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে, আমরা এখানে আন্দোলনটা করেছি শুরুর দিকে। আমরা মনে পড়ে 4 তারিখে আমরা এখানে চাঁদা তুলি, যারা আন্দোলনে ছিল তাদের মধ্যে থেকে আমরা চাঁদা তুলতাম প্রতিদিনই, যে যতটুকু পারতো। আমাদের মূলত খরচ ছিল ব্যানার এবং মাইকের খরচটা। আমরা আসলে এখানে আমাদের আর কোনো খরচ ছিল না। আমাদের এক একটা প্রতিদিন কর্মসূচি করতে একটা ব্যানার প্রয়োজন হতো আর একটা মাইক প্রয়োজন হতো। সর্বোচ্চ আমাদের 800 থেকে 900 টাকা, 700-800 টাকা খরচ হতো। সেই টাকাটা আমরাই দিয়ে দিতাম। এবং 4 তারিখে আমরা প্রথম আন্দোলন এগিয়ে নেওয়ার জন্য চাঁদা তুলেছিলাম। সেদিন আমার মনে পড়ে 1400 টাকা চাঁদা তুলেছিলাম আমরা। সেটা নিয়ে আমরা প্রায় 3 দিন মতো আমরা সেটা নিয়ে আর কি করেছি। এবং একদিন ব্যানার তৈরি করলে সেই ব্যানারের তারিখটা শুধু আমরা পাল্টে দিয়ে, সাদা কাগজ দিয়ে লিখে, আমরা ওই ব্যানার দিয়ে প্রোগ্রাম করেছি অনেকদিন। তো বেগম রোকেয়া ইউনিভার্সিটির আন্দোলনে এবং 16 তারিখ পর্যন্ত আন্দোলনে এখানে আসলে সেভাবে কোনো ফান্ডিং এর প্রয়োজন হয়নি। এখানে হুম আমাদের খাবার দাবারের কোনো দরকার পড়েনি। কিন্তু 16 তারিখের পর থেকে যে আন্দোলনটা হয়েছে সারা দেশে, সেটা হুম রীতিমতো ঘন আন্দোলন ছিল। সেখানে মানুষ বাসা থেকে না খেয়ে আসছিল, এবং তাদের পানির ব্যাপার ছিল, তাদের খাওয়ার দাওয়ার ব্যাপার ছিল। তখন আসলে একটা বাড়তি ফান্ডিং এর দরকার পড়েছিল আর কি। সেই ফান্ডিংটা তখন বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ব্যক্তি উদ্যোগে অনেকেই আর কি সেই ফান্ডিংটা কিন্তু করেছে। কিন্তু বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে 16 তারিখ পর্যন্ত, আমি 16 তারিখের পরের কথা বলছি না, 16 তারিখ পর্যন্ত এখানে আন্দোলন করতে কোনো ধরনের ফান্ডিং এর প্রয়োজন হয়নি। জি। জি ভাইয়া। তো আমাদের ভাইয়া পরবর্তী কোশ্চেনটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং যে অফলাইন নেটওয়ার্ক সিস্টেম আছে। তো আসলে এই সোশ্যাল মিডিয়া এবং অফলাইন নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে মানে কোন প্ল্যাটফর্মটা আসলে সব থেকে বেশি এই আন্দোলনে কাজে লেগেছিল বলে আপনি মনে করেন? আহ সোশ্যাল মিডিয়া, অবভিয়াসলি সোশ্যাল মিডিয়া। কারণ এই আন্দোলনের অন্যতম অন্যতম কয়েকটা, যদি আমরা এলিমেন্ট বলি, এই আন্দোলনের অন্যতম কয়েকটা এলিমেন্ট, তার মধ্যে সোশ্যাল মিডিয়ার আর কি আমাদের দ্রুত একটা তথ্য ছড়িয়ে দেওয়ার, একটা বার্তা ছড়িয়ে দেওয়ার একটা মাধ্যম ছিল কিন্তু সোশ্যাল মিডিয়া। জনমত তৈরিটা কিন্তু আহ আহ তৈরি হয়, কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার জনমত তৈরি করা। কিন্তু সেই জনমত কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার বরাতে আমরা কিন্তু খুব শর্ট মোমেন্টে কিন্তু তৈরি করে দিতে পেরেছিলাম। সারা দেশের তরুণরা, সারা দেশের আন্দোলনকারীরা একটা সিঙ্গেল বডি আকারে আন্দোলন আর কি অ্যাক্ট করেছে, বা একদম সিঙ্গেল বডি আকারে কিন্তু আমরা আন্দোলনটা করেছি। সারা দেশের সবাই একত্র হয়ে যেতে পেরেছে সোশ্যাল মিডিয়ার এই বন্ডিং এর মধ্য দিয়ে কিন্তু। তো সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়া, অবভিয়াসলি সোশ্যাল মিডিয়া এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং অফলাইনেও বেশ কিছু, অফলাইনের মধ্য দিয়ে যদি আমরা যাই, অফলাইনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমাদের গ্রাফিতি। হুম হুম। গ্রাফিতি এই আন্দোলনের দ্বিতীয় সবচেয়ে বড় একটা এলিমেন্ট এবং সবচেয়ে বড় প্রভাবক। তো আপনি যদি বলেন যে আসলে অফলাইন অনলাইনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি গুরুত্ব রেখেছে, সেটা আমি বলবো অনলাইন, অবভিয়াসলি। কিন্তু অফলাইনের গ্রাফিতি সেটা আমাকে, আমাদের এই আন্দোলনকে আরো বেশি প্রচারিত এবং আরো বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চেষ্টা আর কি সাহায্য করেছে। তো অবশ্যই আহ এই দুটোই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সোশ্যাল মিডিয়া এবং গ্রাফিতি। জি। তো ভাইয়া আমাকে আরেকটা ব্যাপারে যে পরবর্তী প্রশ্নটা বলবো, তো হচ্ছে এই আন্দোলনের সময় আমরা অনেক ধরনের রিউমার দেখেছি আর কি। তো আপনি এই বিষয়ে কি বলবেন যে এই বিভিন্ন সময় বিভিন্ন যে রিউমার গুলো ছড়ানো হচ্ছিল, তো সোশ্যাল মিডিয়া এই রিউমার গুলোকে কোনোভাবে চ্যালেঞ্জ করেছিল কিনা, বা এই রিউমার যে ছড়াচ্ছিল তারা এই কোনো ধরনের কোন ধরনের সোশ্যাল মিডিয়া আসলে মানে এইটা বোঝাতে পেরেছিল যে মানে এটা আসলে রিউমার কি রিউমার না, মানে এই টাইপের কি কোনো সোশ্যাল মিডিয়া ছিল সব তখন? আচ্ছা, আপনি রিউমার ছড়ানো হয়েছিল, এটা বরাবরই হয়, এটা সোশ্যাল মিডিয়ার বা একটা কমন টেন্ডেন্সি। হ্যাঁ।
তো হুম আপনি হুম। আমাকে একটা উদাহরণ দিয়ে যদি বলতে পারেন যে এই রিউমারটা ছড়ানো হয়েছিল এবং সেটা আমরা আচ্ছা। কিভাবে কমব্যাট হ্যাঁ হ্যাঁ। করেছি, সেটা আমি তাহলে বলতে পারবো আপনাকে। জি। আচ্ছা, যেমন ধরেন আন্দোলনের সময় আমরা দেখছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক ধরনের গুজব ছড়ানো হচ্ছিল। তো আমরা সেখানে জি। মানে বেশ কিছু মেইন স্ট্রিম মিডিয়ার যে একটা নীরব ভূমিকা পালন আমরা দেখছিলাম আর কি। সেক্ষেত্রে আমাদের ওই সময় যে মানে বিভিন্ন ধরনের চ্যানেল গুলো ছিল, যেমন হচ্ছে কি ওটাকে বলে, যমুনা, এই যে মানে এই প্ল্যাটফর্মটা কিন্তু অনেক বেশি এই আন্দোলনে মানে অনেক বেশি আর কি রোল প্লে করছে, যেটা আমরা শেষ পর্যন্ত দেখেছি। তো আমরা দেখেছি যে এই যমুনা টেলিভিশনটা কিন্তু চেষ্টা করেছে যে এই বিভিন্ন ধরনের যে রিউমার গুলোকে চ্যালেঞ্জ করার জন্য, বা এই আন্দোলনে এই স্টুডেন্টদের পক্ষে সাপোর্ট করার জন্য তারা অনেক ধরনের কাজে এসেছে আর কি। তো মানে এমন কোন কি প্ল্যাটফর্ম এই যমুনার পাশাপাশি ছিল যে এই আওয়ামী লীগের বিভিন্ন যে রিউমার গুলো ছিল বা গুজব গুলো ছিল, বা তারা বিভিন্ন ধরনের যে এই ছাত্রদেরকে মানে দমিয়ে রাখার জন্য যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গুলো নিয়েছিল, যে এইগুলোকে চ্যালেঞ্জ করার জন্য এখানে এমন কোনো কি সোশ্যাল মিডিয়া ছিল যেগুলো আন্দোলনে মানে আচ্ছা, খুব আমি পজিটিভ ভাবে আমি রোল আমি প্লে বলি, করছে? বুঝতে পেরেছি আমি, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি আপনাকে বলি, আমি নিজে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। হ্যাঁ। তো আমি আমি যদি আপনাকে বলি, গণমাধ্যম, গণমাধ্যম মিডিয়া, সেটা গণমাধ্যম প্রিন্ট মিডিয়া হতে পারে, হুম হুম ব্রডকাস্ট হুম। মিডিয়া হতে পারে। হ্যাঁ। এই ব্রডকাস্ট মিডিয়া মূলত জার্নালিজম, যদি আমরা বলি একদম আরো স্পেসিফিকলি যদি বলি, জার্নালিজম আলটিমেটলি কেবল একটা ঘটনার বিভিন্ন দৃষ্টিকোণ তুলে ধরে। হুম। আচ্ছা। জার্নালিজম কখনোই একটা ঘটনাকে জাজ করে না, জার্নালিজম, হ্যাঁ, বা গণমাধ্যম একটা ঘটনাকে জাজ করে না। আপনি যে বলছেন চ্যালেঞ্জ করা, হুম হুম আসলে চ্যালেঞ্জ করার সেরকম টেন্ডেন্সি বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে আমরা খুব একটা দেখি না। ইভেন ফ্যাক্ট চেকিং এর দিক থেকেও আমাদের বাংলাদেশের যে গণমাধ্যমগুলো আছে সেগুলো অনেক 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 পিছিয়ে। আপনি যদি দেখেন, ভুল তথ্য প্রদান একদম মূলধারার সংবাদ মাধ্যমগুলো, সময় টিভি, যমুনা টিভি, এরাও কিন্তু ভুল তথ্য প্রদান করে। এটা কিন্তু আমাদের এর আগে অনেক কি বলে আর কি, সেটার রিপোর্ট কিন্তু আমাদের হাতে এসছে বরাবরই, তাই না? তো তো ওই ওই জায়গা থেকে যদি আমরা বলি যে আমরা ওই আন্দোলনের সময় যে বিভিন্ন যে আসলে আহ আপনার কাছে একটা আমি উদাহরণ চাইলাম যে কেমন রিউমার, আমি যদি আমার মনে পড়ে, একটা রিউমার ছড়ানো হয়েছিল যে আসলে নাহিদ আসিফরা, সার্জিসরা, এরা আসলে আন্দোলন তুলে নিয়েছে, এরকম একটা রিউমার কিন্তু দেখা হুম হুম গিয়েছিল। হুম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এইটা হচ্ছে রিউমার। এই রিউমারটা কিন্তু আসলে এই রিউমারটা কিন্তু আলটিমেটলি কিন্তু পরবর্তী কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কিন্তু এটা কিন্তু আসলে ভেঙে দিয়েছিলাম আমরা, এটা আসলে আন্দোলন যে। এবং পরবর্তীতে এই রিউমার ছড়ানোর ঠিক পরে পরে কিন্তু রিফাত রশিদ, হান্নান মাসুদ এরা কিন্তু গণমাধ্যমে এসে কিন্তু আবার বলেছিল যে না, এটা আসলে আমরা আন্দোলন তুলে নেইনি, এরকম হুম হুম ব্যাপার হুম। স্যাপার। এটা আপনার হুম হয়তো হুম। মনে আছে। তো বুঝতে আসলে পারছি। এই ক্ষেত্রে কিন্তু গণমাধ্যম, মূলধারার গণমাধ্যম কিন্তু আসলে চ্যালেঞ্জ করেনি বিষয়টাকে। আচ্ছা। মূলধারার গণমাধ্যম জাস্ট একটা ঘটনাকে প্রচার করলেই সেটা কিন্তু কিন্তু এই মূলধারার গণমাধ্যম যদি এখানে মূলধারার গণমাধ্যমের যে ক্রেডিটটা, সেটা হচ্ছে মূলধারার গণমাধ্যম যদি সেই আন্দোলন তুলে নেওয়ার ব্যাপারটা যদি প্রচার করতো, তাহলে কিন্তু এটা কিন্তু একটা ব্যাপক নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতো আন্দোলনে। কিন্তু সে তখন যেহেতু এটা প্রচার করে হ্যাঁ, নাই, আমাদের তার আর মানে এক এইটা মিনিটের এটাই মতো হচ্ছে। সময় আছে হ্যাঁ। ভাই। জি, আমরা জি, এটা জি, জি। বুঝতে তো পেরেছি ভাই। আর দুইটা কোশ্চেন তো আপনি খুব সংক্ষেপে বলবেন দু এক কথার মধ্যে, যে আসলে এই আন্দোলনের মানে সবচেয়ে বড় সফলতা এবং আসলে ব্যর্থতা কি আসলে, মানে একটু খুব সংক্ষেপে যদি দু এক কথা বলেন, মানে এর সাফল্য আচ্ছা, কি এবং এই এর আন্দোলন ব্যর্থতা কি? আচ্ছা, এই আন্দোলনের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে আমরা একটা গেড়ে বসা ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা পেয়েছি, একটা নতুন সুযোগ আমাদের সামনে এসেছে। যে সুযোগের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে রিবিল্ড করতে পারবো। 53 বছরের যেই আর কি, যে অধরা আকাঙ্ক্ষা, আমাদের অধরা স্বপ্ন, সোনার বাংলা, সেটা গড়ার একটা সুযোগ আমাদের হাতে এসেছিল। এটা হচ্ছে একটা সফলতা। হুম ব্যর্থতা হচ্ছে আমরা এই এই সুযোগটাকে যদি কাজে লাগাতে না পারি, এবং এখনো লাগাতে পারছি না, বা আমার মনে হয় না যে এটাকে কাজে লাগাতে পারবো। এবং ব্যর্থতাটা এখনো আসলে অতটা আর কি স্পষ্ট না, কিন্তু সফলতা